আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার সক্ষমতা হারিয়ে ফেলছে ইসরায়েল। এমনকি সর্বোচ্চ মার্কিন সহায়তা নিয়েও প্রতিরোধ যোদ্ধাদের সামনে টিকতে পারছে না তেল আবিব। অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ২৮ সদস্যের ২ ইসরায়েলি সেনাদলের রক্তে ভেসেছে গাজা উপত্যকা। পাশাপাশি উত্তর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে অ্যাট্রাক ড্রোন পাঠিয়ে এবং আরও ২টি সেনা হেডকোয়ার্টারে আঘাত এনে হিজবুল্লাহ বলেছে ইসরায়েল দুর্বল হয়ে পড়েছে। লেবানন থেকে চালানো হামলা প্রতিহত করার সামর্থ্য নেই তাদের। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে তেল আবিবকে লক্ষ্য করে আল কাসাম ব্রিগেডসের ছোড়া রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শহরটিতে সরাসরি আঘাত এনে বিস্ফোরিত হয়েছে কাসামের রকেট। প্রতিরোধ গ্রুপটি বলেছে গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার প্রতিবাদে তেল আবিবে M19 রকেট ছোড়েন তাদের যোদ্ধারা। সোমবার কাসামের তরফে জানানো হয় এছাড়াও খান ইউনিসে একটি ইসরায়েলি বাহিনী এবং তার রিইনফোর্সমেন্ট ইউনিটকে লক্ষ্য করে 2টি অভিযান পরিচালনা করেন তারা। শহরের উত্তর পূর্বে আল কারারা এলাকায় তাদের যোদ্ধারা টিবিজি অ্যান্টি ফোর্টিফিকেশন শেল এবং অ্যান্টি পার্সোনেল শেল ব্যবহার করে ইসরায়েলি সেনাদের অবস্থান নিয়ে একটি বাড়িতে আঘাত হানেন। বিশেষজ্ঞদের বরাতে প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে ওই বাড়িতে 23 সেনা অবস্থান করছিলেন এবং বিস্ফোরণের তীব্রতা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে হামলায় অধিকাংশ সেনা নিহত অথবা আহত হয়েছে। দ্বিতীয় অভিযানে তারা 5 সদস্যের একটি ইসরায়েলি বাহিনীর উপর আগে থেকে বোমা পুঁতে রাখা টানেলের বিস্ফোরণ ঘটান। এতেও সবাই নিহত এবং আহত হন। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেডস সোমবার মধ্য গাজার দেইর আল বালাহ এবং আল মাসদার গ্রামে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর 60 mm আর্টিলারি শেল এবং রকেটের কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করে। অভিযানের পরপরই দখলদার বাহিনী আশেপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে হতাহত সেনাদের সরিয়ে নিতে ধোঁয়ার আস্তরণ তৈরি করে। এদিন আল আকসা মার্টার্স ব্রিগেডস নেতজারিম করিডোরে ইসরায়েলি বাহিনী এবং তাদের গাড়িগুলোর উপর 107 mm রকেট এবং হেভি মর্টার শেল নিক্ষেপের 2টি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে মধ্য গাজার দেইর আল বালা এবং আল বুরেইস শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের উপর গোলাবর্ষণের ফুটেজও রয়েছে। নেতজারিমের অভিযানটি মুজাহিদিন ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয় বলে জানায় আল আকসা। ইসরায়েলি মিডিয়া বলেছে ফিলিস্তিনি এবং লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত আরও 6 সেনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে 5 জন নিহত হন গাজা উপত্যকায়, 15 জন উত্তর ইসরায়েলে। হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার জবাবে লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল নাহারিয়ার পাশে একটি ভেসেলে আঘাত হানলে ওই ইসরায়েলি নৌসেনা নিহত হন। হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে সোমবার সিরিজ ড্রোন হামলা চালিয়েছেন তারা। সাফেদের পাশে নবনির্মিত সেনা সদর দপ্তর এবং অন্য কৌশলগত অবস্থানগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয় এক ঝাঁক ড্রোনের মাধ্যমে সাফেদের পাশে আয়েলেত হা শাহরে 91তম ডিভিশনের হেডকোয়ার্টারে চালানো এই অভিযান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। আলাদা অভিযানে বেশ কিছু ড্রোনের মাধ্যমে শিরাগা ব্যারাকে নবনির্মিত 146তম ডিভিশনের হেডকোয়ার্টারে আঘাত করা হয়। এদিন লেবানিজ যোদ্ধারা একটি ড্রোনের মাধ্যমে রামিয়া সাইটের নজরদারি যন্ত্রপাতিতেও আঘাত হানেন। এতে সাইটের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আল মায়াদিন বলেছে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। মধ্য গাজার আল বুরেজ শরণার্থী শিবিরের পূর্বে আর্টিলারি হামলা বাড়িয়েছে ইসরায়েল। অন্যদিকে পশ্চিম আল জলিলের নাতুয়া বসতির আশেপাশে দক্ষিণ লেবানন থেকে গোলাবর্ষণ বাড়ানো হয়েছে। সোমবার অধিকৃত আক্কা শহরের উত্তরে একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এ সময় ওয়েস্টার্ন আল জলিলের আকাশে বেশ কিছু ইসরায়েলি ইন্টারসেপ্টর মিসাইল বিস্ফোরিত হতে দেখা যায়। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী সোমবার লেবানন থেকে ড্রোন ঢুকে পড়ার আশঙ্কায় উত্তরের 6 বসতিতে এয়ার রেড সাইরেন বাজানো হয়। ইরান বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী দুর্বল হয়ে হামলার সক্ষমতা হারিয়ে ফেলেছে। তেল আবিব এখন প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত হামলার মুখে আত্মরক্ষায় ব্যস্ত।
ইসরায়েলের বিভিন্ন কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ শত শত ড্রোন ও রকেট নিক্ষেপ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি মন্তব্য করেন। ৩০ জুলাই বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের বদলা নিতে রোববার ওই হামলা চালায় হিজবুল্লাহ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে, হিজবুল্লাহর ওই হামলা ছিল নিখুঁত ও কার্যকর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার ইসরায়েল সবসময় আগ্রাসনের মাধ্যমে নিজের সীমান্ত বৃদ্ধি করার অপকৌশল করে এলেও এখন নিজের অধিকৃত ভূখণ্ড রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে। কানআনি বলেন, সর্বাত্মক মার্কিন সহযোগিতার পরও হিজবুল্লাহর সীমিত আক্রমণ প্রতিহত করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে ইহুদিবাদীরা। ইসরায়েল ও তার সমর্থকদের জন্য সময়টা বড্ড খারাপ যাচ্ছে মন্তব্য করে ইরানের এই মুখপাত্র বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের গভীরে হামলা চালানোর সক্ষমতা অর্জন করায় ইহুদিবাদীরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। উগ্র ইহুদিবাদী মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি সিনাগগ নির্মাণ করার যে ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ভয়ঙ্কর ঘোষণা বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। বেন গাভির গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বহুবার মুসলমানদের প্রথম কিবলা আল আকসায় অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছেন। তিনি সোমবার আবার ওই মসজিদে অনুপ্রবেশ করে বলেন, তার ক্ষমতা থাকলে তিনি মসজিদ চত্বরে একটি সিনাগগ নির্মাণ করতেন। এর প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী মন্ত্রী বেন গাভির যে বেফাঁস কথাটি উচ্চারণ করেছেন তা একটি ভয়ঙ্কর ঘোষণাকে প্রতিনিধিত্ব করে। আল আকসা মসজিদের ভবিষ্যৎ নিয়ে ইহুদিবাদী সরকার গোপনে গোপনে কি পরিকল্পনা করছে তা এই বক্তব্যে ফাঁস হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল আল আকসা চত্বরের আরব ও মুসলিম পরিচয় মুছে ফেলার পাশাপাশি এই মসজিদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। হামাস ইহুদিবাদীদের এই ষড়যন্ত্র রুখে দিতে আল আকসা মসজিদ চত্বরের সার্বক্ষণিক উপস্থিতি ধরে রাখতে পশ্চিম তীরের ফিলিস্তিনি তরুণদের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও তাদের দোসর উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে বেন গাভিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এটি এই অঞ্চলকে ধর্মীয় যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা। বার্তা সংস্থা ওয়াফাকে কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রোদেইনা বলেন, ফিলিস্তিনিরা আল আকসার অসম্মান মেনে নেবে না। এটি একটি রেড লাইন যা কোনো অবস্থাতেই অতিক্রম করার সুযোগ নেই। বেন গাভিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পবিত্র আল আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে রিয়াদ। বেন গাভিরের বক্তব্যকে উগ্র ও উস্কানিমূলক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ এক বিবৃতিতে বলেন, আল আকসা মুসলিমদের প্রার্থনার জায়গা। পবিত্র স্থানের অসম্মান প্রতিহত করতে জর্ডান সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পবিত্র স্থানগুলোতে হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আদালতে জমা দেওয়ার জন্য জর্ডান প্রয়োজনীয় আইনি কাগজপত্র প্রস্তুত করছে বলেও উল্লেখ করেন সুফিয়ান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আল আকসা মসজিদ প্রাঙ্গণে সিনাগগ তৈরির ইঙ্গিতের নিন্দা জানিয়েছে। তারা একে পুরো বিশ্বের মুসলিমদের অনুভূতিতে আঘাত বলে উল্লেখ করেন। এ ধরনের বক্তব্যের কারণে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা ক্ষুণ্ণ হতে পারে বলেও জানান তারা। কয়েকজন ইসরায়েলি কর্মকর্তাও বেন গাভিরের বক্তব্যের নিন্দা জানিয়েছে। এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, টেম্পল মাউন্টের মর্যাদাকে চ্যালেঞ্জ করা একটি বিপজ্জনক, অপ্রয়োজনীয় এবং দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড। তিনি বলেন, বেন গাভিরের কর্মকাণ্ডে ইসরায়েল রাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড এক এক্স পোস্টে বলেছেন, বেন গাভিরের বক্তব্য এটাই প্রমাণ করে নেতানিয়াহু তার সরকারের নিয়ন্ত্রণ হারিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য তেল আবিবের সমর্থকদের উপর মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের চাপ সৃষ্টি করা উচিত। তিনি সোমবার রাতে তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য তিনি কাতারের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে মানবাধিকারের রক্ষক দাবিদার দেশগুলোর নীরবতার
কড়া সমালোচনা করেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেহরান ও দোহার মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তবে একই সঙ্গে তিনি বলেন, অন্যান্য ক্ষেত্রে ইরান ও কাতারের মধ্যে সহযোগিতা আরও বেশি শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে, যা কাজে লাগানো উচিত। বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী গাজা গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে মানবাধিকারের স্বঘোষিত রক্ষকদের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। কাতার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে আল-থানি বলেন, গাজা যুদ্ধের ব্যাপারে ইরান বুদ্ধিদীপ্ত ও গঠনমূলক ভূমিকা গ্রহণ করেছে। কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে চান বলে ইরানের প্রেসিডেন্টকে জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরা জানিয়েছে, সোমবার মধ্য গাজার দেইর আল বালার দিকে অগ্রসর হয়েছে ইসরায়েলের বেশ কিছু ট্যাঙ্ক। একই সঙ্গে ইসরায়েলি বিমান থেকে মাগাজি শরণার্থী শিবিরের কাছে বোমা বর্ষণ করা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন ফিলিস্তিনি। ইসরায়েল দেইর আল বালার লোকজনকে গণহারে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গাজায় সাহায্য কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে জাতিসংঘ, কারণ সেখান থেকেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তারা। সোমবার পশ্চিম তীরেও ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় ৬ জন ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছরের ৭ই অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪০,৪৩৫ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের সেনাদের হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে রুশ বাহিনী। সোমবার রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অর্ধেকের বেশি এলাকা জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর এটিকে বৃহত্তম এয়ার অ্যাটাক বলে বর্ণনা করেছে ইউক্রেন। টেলিগ্রামে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল বলেন, ব্যাপক রুশ হামলার শিকার হয়েছে ইউক্রেনের 15টি অঞ্চল। এই হামলা করতে শত্রুরা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছাল। এই ঘটনায় অনেকেই নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে হামলায় রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন ধরনের 100 ক্ষেপণাস্ত্র ও 100 শাহেদ ড্রোন ব্যবহার করা হয়। এটি স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ হামলা। তিনি এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। সিএনএন বলেছে, রাশিয়ার বড় হামলার পর শঙ্কায় পড়েছে কিয়েভবাসী। সেখানকার বাসিন্দারা বলছেন, হামলার মুখে কিয়েভের বাসিন্দারা মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন। অনেক অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউক্রেন দাবি করেছে তারা 30টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। তবে বিবিসি বলেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে টানা ড্রোন হামলা চলে। এসব হামলা করা হয় মূলত বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে। জাপোরিঝিয়া, রিভনে ও লিভ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এই মুহূর্তে পরিস্থিতিকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন। জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক বলেন, আমাদের জ্বালানি খাতের উপর হামলার মারাত্মক মূল্য দিতে হবে রাশিয়াকে। তাদের জ্বালানি খাতেও হামলা করা হবে। ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় আকাশে রাশিয়ার 11টি Tu-95 বোমারু বিমান দেখা যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে ইউক্রেনের হামলার পর যুদ্ধবিরতি আলোচনার এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই। এখন পাল্টা হামলার মাধ্যমে জবাব দেওয়া হবে। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা কিয়েভের পশ্চিমা মিত্রদের কাছে রুশ হামলার জবাব দেওয়ার অনুমতি চেয়েছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।